আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। ভারত ও চীনের সঙ্গে নতুন বাণিজ্য উত্তেজনার ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্রে। রাশিয়ার জ্বালানি কিনতে থাকা দেশগুলোর উপর কঠোর চাপ তৈরি করতে ট্রাম্পকে সর্বোচ্চ ১০০% শুল্ক আরোপের ক্ষমতা দিতে একটি গুরুত্বপূর্ণ বিল বড় ব্যবধানে পাশ করেছে মার্কিন সিনেট। এখন প্রতিনিধি পরিষদের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হওয়ার পথে এগোবে। আর সেই অনুমোদন পেলে ট্রাম্প চাইলে ১০০% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন। রাশিয়ান জ্বালানি তেলের বড় ক্রেতা চীন ও ভারত। ইউরোপের স্লোভেকিয়া, হাঙ্গেরি ও রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে থাকে। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। রাশিয়ার জ্বালানি রপ্তানি থেকে আয় কমাতে বড় ধরনের পদক্ষেপের পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যেই ভারত ও চীনের মতো রাশিয়ার বড় ক্রেতা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০% শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে একটি দ্বিদলীয় বিল মার্কিন সিনেটে ৮৬-১২ ভোটে সমর্থন পেয়েছে। বিলে রাশিয়ার কর্মকর্তা, ধনকুবের আর্থিক প্রতিষ্ঠান এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত তথাকথিত শ্যাডো ফ্লিটের বিরুদ্ধেও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে অর্থায়ন ঠেকাতে বিদ্যমান নিষেধাজ্ঞার ক্ষমতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। তবে যেসব দেশ রাশিয়া থেকে মোট গ্যাস আমদানির ১৫% কম নেয় এবং সেই নির্ভরতা আরও কমানোর উদ্যোগ নিয়েছে, তাদের জন্য ছাড়ের সুযোগ রাখা হয়েছে। বিলের সমর্থকদের দাবি, এতে রাশিয়ার জ্বালানি আয় কমবে এবং ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থনৈতিক সক্ষমতা দুর্বল হবে। তবে কিছু ডেমোক্রেটের আশঙ্কা, অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পের হাতে গেলে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের দাম বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে মিত্র দেশগুলোর উপর। তবে বিলটি এখনও আইনে পরিণত হয়নি। সিনেটে চূড়ান্ত অনুমোদনের পর প্রতিনিধি পরিষদের সম্মতি পেলেই এটি কার্যকর হবে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দেশের শিল্প খাতে জ্বালানি ও গ্যাস সংকট এখন চরমে। মাতারবাড়ি এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটির জেরে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি চলছে। এই তীব্র সংকটে সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের শত শত শিল্প কারখানা এখন ধুঁকছে। উৎপাদন ধসে শঙ্কায় রপ্তানি আয় হ্রাস, নতুন কর্মসংস্থান বন্ধ হয়ে দেশের অর্থনীতি গভীর ঝুঁকিতে পড়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নরসিংদীর চৌয়ালা এবং মাধবদী এলাকার বেশ কয়েকটি কারখানা ঘিরে এমন শুনশান নীরবতা। যে মেশিনের শব্দে মুখরিত থাকত পুরো এলাকা, সেখানে এখন শুধুই স্থবিরতা। সাভার, গাজীপুর সহ দেশের বেশ কয়েকটি জেলার কারখানার বাস্তবতা এখন এমন। সবচেয়ে বাজে অবস্থায় টেক্সটাইল মিলগুলো। গত এক সপ্তাহ ধরে গ্যাসের চাপ শূন্যের কোটায়, উৎপাদন নেমে এসেছে মাত্র ৩০%। অর্ডার হাতে থাকা সত্ত্বেও সময় মতো কাপড় সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। সময় মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অনেক বায়ার ক্রয়াদেশ বাতিল করছেন। কেউ কেউ আবার আকাশপথে পণ্য পাঠানোর চাপ দিচ্ছেন, যার সরাসরি ধাক্কা লেগেছে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি খাতে। এমন সংকটে প্রতিনিয়ত বায়ারদের আস্থা হারাচ্ছে দেশের রপ্তানিমুখী শিল্প। আমাদের প্রোডাকশন কস্ট ৪ গুণ বেড়ে গেছে এবং সাথে সাথে আমাদের প্রোডাকশন 50 থেকে 60% ডাউন হয়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন এই সংকট বহুমাত্রিক। একদিকে দেশীয় উৎপাদন ব্যাহত হওয়ায় চড়া মূল্যে এলএনজি ও জ্বালানি তেলে আমদানি করতে হচ্ছে, যা দেশের বাণিজ্য ঘাটতির প্রায় ৫৯% জন্য দায়ী। এর ফলে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। অন্যদিকে পণ্য পরিবহন খরচ ২৫% পর্যন্ত বেড়ে যাওয়ায় বাজারে মূল্যস্ফীতি এখন লাগামহীন। পৃথিবীর ৪০টা দেশে এক্সপোর্ট করি, বাট দিনে যদি ভাই ৬ বার ইলেকট্রিসিটি যায়, আমরা হিসেব করে দেখেছি গত ১০ বছরে আমরা প্রায় ২৫০০ কোটি টাকা প্রোডাকশন লস করেছি। নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী এবং ঢাকার আশেপাশে সাভার, এই কারখানাগুলোর তো খুবই দিশেহারা অবস্থাতে আছে। যতটুকু খবর পাওয়া গেছে আরও ২ সপ্তাহ লাগতে পারে পুরো গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে। এবং এই টার্মিনালের যে সংকট, তাদের যে টেকনিক্যাল প্রবলেম, তো সেটা কিন্তু খুবই সিরিয়াস। এমনিতেই ৫ আগস্ট পরবর্তী সময়ে কাজ হারিয়ে সংকটে রয়েছেন লাখো শ্রমিক। নতুন করে নিয়োগ পুরোপুরি বন্ধ। এর মধ্যে জ্বালানি নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো সংকটে ব্যবসায়ীরা। নতুন করে আবারও কর্মস্থান হারানোর শঙ্কা চারিদিকে। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক,
তো এই তাদের বেতনের অবস্থাটা কি হবে? তো তার জন্য একটা স্পেশাল ফান্ড দরকার এক। আর দ্বিতীয় হলো যে এই মালিকেরা তার তো এই ব্যাংকে যে সুদ আসল পরিশোধ করেন, যে ঋণ পরিশোধ যখন করেন, তো সেটার ইনস্টলমেন্টও তো আছে, তো সেটার জন্য সাবসিডি। এই দুটো জায়গাতে আমাদের ইমিডিয়েট অ্যাটেম্প দরকার। এই মুহূর্তে আমরা পিছিয়ে যাচ্ছি, এটা সত্য কথা, এটাই বাস্তবতা। এবং আমরা ভিয়েতনাম কিন্তু ভেরি ভেরি ক্লোজ, এবং এনি টাইম আমাদের যে সেকেন্ড যে পজিশন আমাদের আছে, এই পজিশনটা আমরা হারাতে পারি। খাত সংশ্লিষ্টরা বলছেন দ্রুততম সময়ে এলএনজি সরবরাহ স্বাভাবিক করা এবং বিকল্প জ্বালানির নিশ্চয়তা দেয়া না গেলে বড় ধরনের মন্দার কবলে পড়বে দেশ। বলছেন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও টেকসই জ্বালানি নীতি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে ডাক বিভাগকে 2025-26 অর্থ বছরে রাজস্ব আয়ের 18,56,00,000 টাকার চেক হস্তান্তর করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। রাজধানীর ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নগদ লিমিটেডের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে এই চেক তুলে দেন। এ সময় মন্ত্রী সরকারের নগদ হিসেবে প্রতিষ্ঠানটির প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে ডাক বিভাগকে কার্যকর তদারকি বাড়ানো এবং সফটওয়্যার আধুনিকায়নের তাগিদ দেন। মন্ত্রী বলেন, সরকার ডাক বিভাগকে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে। এ সময় নগদের প্রশাসক বলেন, 2024 সালের প্রশাসক নিয়োগের পর থেকে বাংলাদেশ ব্যাংক ও নগদের সমন্বিত দল প্রতিষ্ঠানটি পর্যালোচনা করছে। এ সময় গ্রাহকদের অর্থ পরিশোধে কোনো সমস্যা হয়নি, বরং লেনদেন ও রাজস্ব ধারাবাহিকভাবে বেড়েছে। বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আধুনিকায়ন, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং সেবা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে নতুন একটি ব্যাংক ইন্টারমিডিয়েট ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এই সংক্রান্ত নির্দেশনা দেয়। এতে অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলোকে বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বহুমুখী রেমিটেন্স প্রেরণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সিডিপিএসপি হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন ফ্রেমওয়ার্কের আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট বা ডিভিএ চালুর সুযোগ রাখা হয়েছে। এটি ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত মূল্যের অ্যাকাউন্ট হিসেবে ব্যবহৃত হবে। এর ফলে চুক্তিবদ্ধ হয়ে বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পায়োনিয়ারের মতো আন্তর্জাতিক লেনদেন ও অর্থ স্থানান্তর ব্যবস্থা বাংলাদেশে চালু করতে পারবে দেশের ব্যাংকগুলো। ইরাকে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উপর যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ হামলার পর নতুন করে ইরানে মার্কিন বাহিনীর প্রভাবে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। বুধবার তেলের দামে বড় উত্থানের পর আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখা যাচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি 92 মার্কিন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার পর থেকে বাড়তে থাকে তেলের দাম। সবশেষ তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে 1.55%। ব্যারেল প্রতি 1.42 মার্কিন ডলার বেড়ে বিক্রি হচ্ছে 92.15 ডলারে। এদিকে যুক্তরাষ্ট্রের WTI ক্রুডেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি ব্যারেল WTI ক্রুডে দাম বেড়েছে প্রায় 1 মার্কিন ডলার, বিক্রি হচ্ছে 85.22 ডলারে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকেই সূচক 494 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 61,928 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,820 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,588 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,808 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 20 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 42 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,697 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 31 পয়েন্ট কমে অবস্থান করছে 1,593 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর রেমিটেন্স প্রবাহ ও প্রবাসী কল্যাণে সরকারের নানামুখী উদ্যোগ নিয়ে আমরা কথা বলবো সেন্টার ফর NRB এর চেয়ারপারসন MS শেকিল চৌধুরীর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।